দেশে ফিরেই নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন খালেদা জিয়া। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত মানুষের ঢল, ভ্রমণজনিত ক্লান্তি থাকলেও সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন। রাস্তার মধ্যে যে জনতার উচ্ছ্বাস কষ্টকর, তারপরেও সবসময় জনগণের নেত্রী, জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন। কিশোরগঞ্জে স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে 2 ছাত্রের মৃত্যু। দুজন শিক্ষার্থী মারা গেছে, একদম আমার কাছের শিক্ষার্থী। তারা নবম শ্রেণীর ছাত্রী পরীক্ষা দিতে যাচ্ছিল, ওদের মধ্যে বজ্রপাতে তাদের মৃত্যুবরণ হয়েছে। ঝিনাইদহে মাঠে কাজ করার সময় প্রাণ গেছে 2 কৃষকের। ভিসির পদত্যাগ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক শাটডাউন কর্মসূচি। গোপালগঞ্জে ছাত্রীকে কুপ্রস্তাব, ব্যবস্থা না নেয় প্রধান শিক্ষককে মারধর। মশার উৎপাতে অতিষ্ঠ খুলনা নগরবাসী। ডোবা নালায় আবর্জনার স্তূপে বেড়েছে প্রজনন, কার্যকর উদ্যোগ নেই সিটি কর্পোরেশনের। মশার ফলে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ নানা রকম জ্বর হচ্ছে। যদি ড্রেনেজ ব্যবস্থাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাহলে আমরা মনে হয় মশার হাত থেকে রেহাই পাবো। আগে আমরা যখন অ্যারোসল একটা ইউজ করতাম, সেখানে এখন 3টা অ্যারোসল ইউজ করেও আমরা কুলাতে পারতেছি না। কুড়িগ্রামে শত্রুতার জেরে বাড়ছে ফসল নষ্টের ঘটনা। মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হলে অপরাধ কমবে আশা সংশ্লিষ্টদের। 25 বছর ধরে শেকলবন্দি গোপালগঞ্জের মানসিক ভারসাম্যহীন বিমল হালদার। অর্থাভাবে ব্যাহত চিকিৎসা সেবা, এতদিনেও পাননি সরকারি কোনো ভাতা। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10:38 তাকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিথি ফিরেছেন সাথে। এ সময় বিমানবন্দরে দলের শীর্ষ নেতারা খালেদা জিয়াকে স্বাগত জানান। বিএনপি চেয়ারপারসন নেতাদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় রাস্তায় দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে স্বাগত জানায়। তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা। নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা সড়কে অবস্থান নেন। রাস্তায় না দাঁড়াতে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলেও উচ্ছ্বসিত নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা যায়নি। খালেদা জিয়ার গাড়িবহর দেখার সাথে সাথে ঘিরে ধরেন নেতাকর্মীরা, দেন নানা ধরনের স্লোগান। ঈদের আনন্দ থেকেও বেশি আনন্দিত প্রিয় নেত্রী, প্রিয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন পরে সুস্থ অবস্থায় আমাদের মাঝে এসে আমাদের রাজনীতির হাল ধরবেন। আমরা বুঝিয়ে বলতে পারবো না, এত আমরা উৎফুল্ল যে ম্যাডাম সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসছে। এই যে ইমোশনের জায়গা, আবেগের জায়গা, উচ্ছ্বাসের জায়গা, এই জায়গাটা শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই দলের নেতাকর্মী না, এদেশের সাধারণ মানুষের উচ্ছ্বাসের জায়গা। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপসীন নেত্রী সুস্থ হয়ে ফিরে আসছে। আমাদের এই অনুভূতি আমরা ভাষায় বলে বোঝাতে পারবো না। বেগম খালেদা জিয়ার যে মানসিক শক্তি, আমরা বিশ্বাস পুনরায় বাংলাদেশের জনগণের গণভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পাবো ইনশাআল্লাহ। লন্ডনে 4 মাস চিকিৎসা নেয়ার পর দেশে ফিরে গুলশানের বাসা ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শাহজালাল বিমানবন্দর থেকে দুপুর 1:26 বাসায় পৌঁছান তিনি। এ সময় নেতাকর্মীরা বাসার সামনে ভিড় করেন, শুভেচ্ছা জানান তাদের নেত্রীকে। হাজার হাজার নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তার বাসায় পৌঁছাতে লেগে যায় 2 ঘন্টারও বেশি সময়। ফিরোজায় খালেদা জিয়াকে স্বাগত জানান তার মেজ বোন সেলিমা ইসলাম,
ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানেজ ফাতেমা, জুবাইদা রহমানের বড় বোন শাহিনা জামান বিন্দু এবং তাদের পরিবারের সদস্যরা। দলের সিনিয়র নেতা নেত্রীরা এ সময় খালেদা জিয়াকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, ভ্রমণজনিত ক্লান্তি থাকলেও মানসিকভাবে সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন। অল্প কিছুদিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারেন বলেও জানান তিনি। চোদ্দ ঘন্টা জার্নি করার পর রাস্তার মধ্যে যে জনতার উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস এবং অভিনন্দন, যদিও চিকিৎসাধীন যেহেতু আছেন, ওনার পক্ষে এটি সত্যিকার অর্থে কষ্টকর। সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে দিচ্ছেন, ইউকেতে বসে দিচ্ছেন, সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন। খালেদা জিয়ার দেশে ফেরার দিন সকাল থেকে বিমানবন্দর সড়কে ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। সাপ্তাহিক কর্মদিবস ও এসএসসি পরীক্ষার কথা মাথায় রেখে সড়কে যান চলাচলে নেওয়া হয় বিকল্প ব্যবস্থা। চলাচল স্বাভাবিক রাখতে প্রথমবারের মতো 6 ঘন্টার জন্য এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চলাচল করে। বিএনপির পক্ষ থেকেও নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়। তারপরও বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কের যানজট এড়ানো যায়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশান সড়ক পর্যন্ত নেতাকর্মীদের ঢল, যার প্রভাব পড়ে রাজধানীর বিমানবন্দর সড়কে। নেতাকর্মীদের ভিড়ে অনেকটাই স্থবির হয়ে পড়ে যান চলাচল। যদিও নির্দেশনা ছিল শুধু সড়কের এক পাশে অবস্থান নিয়ে চেয়ারপারসনকে স্বাগত জানাতে পারবে নেতাকর্মীরা। তবে সড়কে ভোগান্তি কমাতে প্রথমবারের মতো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুপুর 1টা পর্যন্ত সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয় ডিএমপি। টোল দেওয়ার মাধ্যমে 6 ঘন্টা চলে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা, যে কারণে যান চলাচলের চাপ অনেকটা সামাল দেওয়া সম্ভব হয়। এলিভেটেডে কোনো যানজট ছিল না এবং যত বাইকারদের দেখেছি তারা কেউ ওভার স্পিডিং করে না। যাতায়াতে অনেক সুবিধা হয়েছে, অনেক শান্তি পেয়েছি। এ পর্যন্ত উঠতে পারিনি এই ব্রিজের মধ্যে, আজকে ওঠার সুযোগ পাইলাম, এই জন্য অনেক ভালো লাগতেছে। তবে যানবাহনের বাড়তি চাপে এক্সপ্রেসওয়ের উপরও ছিল ক্ষণিক অচল অবস্থা। মোটরসাইকেল ও সিএনজি চলাচল করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। অন্যদিন তো 8টা সাড়ে 8টার দিকে বেরোই, তারপর সেই পরীক্ষা দিতে যাই। আজকে 4টার দিকে বেরোইছি, তারপর নিশ্চয়তা নাই যে ভালোই পৌঁছাবো। রাস্তায় একটা ওপেন করে দিছে আমাদের জন্য, যে ফ্রি করে দিছে। আজকের জন্য ছাড় দিছে আমাদের ম্যাডাম, আসার উপলক্ষে আমাদেরকে আজকে ছাড় দিছে, এটা সবার জন্য। এখানটা বাসে আজকে গেলে আমরা প্রোগ্রাম করতে পারতাম না। বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসভবনে প্রবেশের পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে বিমানবন্দর সড়কের পরিস্থিতি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে হকার জুবাইর হত্যা মামলার রায়ে 4 জনের মৃত্যুদণ্ড এবং 2 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে হকার লীগের এক নেতাকে। দুপুরে অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এই রায় ঘোষণা করেন। 2021 সালের 14 অক্টোবর নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের একটি পেট্রোল পাম্পের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে জুবাইরকে ছুরিকাঘাত করে স্বপন ও ইকবাল সহ কয়েকজন। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জুবাইরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার মা বাদী হয়ে 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 5 জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ রায় ঘোষণা করেন বিচারক। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষীরা আজ হাজির না হয় আগামীকাল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডাক্তার মমতাজ বেগম এবং ডাক্তার দেবিকা রায় অনুপস্থিত ছিলেন। ফলে পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামীকাল। এই মামলায় এখন পর্যন্ত 28 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এর আগে গত 6 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখের ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয় আসিয়া। পরে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা শিশুটি। এ ঘটনায় আসিয়ার মা বাদী হয়ে মামলা করেন। দুই জেলায় বজ্রাঘাতে 5 জন নিহত হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলে যাওয়ার পথে মারা গেছে 2 স্কুল ছাত্রী। এতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মিঠামইনেও
মারা গেছে একজন। এছাড়া ঝিনাইদহে আলাদা স্থানে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। ভর দুপুরে স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছিল কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরটেকি গ্রামের 3 স্কুল ছাত্রী। পথে হঠাৎ বজ্রপাত, গুরুতর আহত হয় 3 জনই। দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে নেওয়া হয়। মারা যায় জালাল উদ্দিনের মেয়ে ফারিয়া ও বাদল মিয়ার কন্যা আবদিতা। তারা চরটেকি গার্লস স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী। পরিবার দুটিতে নেমে এসেছে শোকের ছায়া। আমাদের এখানে আনুমানিক 1টার দিকে 2 জন বজ্রপাতের মেয়ে এসেছে, যারা হচ্ছে স্কুল গোয়িং। 2 জনই ব্রড ডেড ছিল, আর আরেকজন এসেছে যে জীবিত ছিল, তাকে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে সৈয়দ নজরুলের পাঠিয়েছি। আহত আরেক ছাত্রী বোরহান উদ্দিনের মেয়ে বর্ষার অবস্থা গুরুতর। তাকে পাঠানো হয়েছে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। এক কথা প্রকৃতির কাছে এই চরটেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজ হার মানে, শিক্ষার ব্যাপারে চরটেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কোথাও হার মানে না, মানতে চায় না। এটার প্রমাণ আজকে এটাই। এইভাবেই ঝর্ণায় বৃষ্টি নাই, ঠিকই শিক্ষার্থীরা তাদের পড়াশোনার জন্য তাদের একদম মনোযোগী, এটা আসলে বলা বাহুল্য। বর্ষা কিশোরগঞ্জ সদর হাসপাতালে আছে, অনেকটা ভালোর পথে আলহামদুলিল্লাহ। তো এই মৃত্যুতে এলাকাবাসী অত্যন্ত শোকে বিহ্বল। এছাড়া কিশোরগঞ্জের মিঠামইনের চমকপুর এলাকায় বজ্রাঘাতে মারা গেছে কৃষক কডুমিয়া। ঝিনাইদহ সদরের পশ্চিম বিষয়খালী ও ভবানীপুর এলাকায় মাঠে কাজ করছিলেন কয়েকজন কৃষক। হঠাৎ বৃষ্টির সাথে শুরু হয় বজ্রপাত। এতে প্রাণ হারায় মিরাজুল ও অলিয়া রহমান। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক শাটডাউন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। 1 দফা দাবিতে দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিচ তলায় অবস্থান নেয় ছাত্রছাত্রীরা। এ সময় জরুরি কার্যক্রম বাদে উপাচার্যের কার্যালয় সহ সব দফতরের গেটে তালা ঝুলিয়ে কর্মকর্তাদের বের করে দেয় তারা। পরে বিক্ষোভ মিছিল উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা বলেন, স্বৈরাচারী মনোভাব নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন উপাচার্য ডক্টর সুচিতা শর্মিন। দ্রুত পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। গোপালগঞ্জে এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষকের পদত্যাগ ও বিচার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এই ঘটনায় প্রধান শিক্ষক নাসির উদ্দিন ও তার ভাই সহকারী শিক্ষক সাইফুদ্দিন কাজলকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। সকালে কোটালীপাড়ার মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনে এই ঘটনা ঘটে। অ্যাসেম্বলি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে রাধাগঞ্জ কোশলা সড়কে অবস্থান নেয় তারা। এ সময় প্রধান শিক্ষক নাসির উদ্দিন ও তার ভাই সহকারী শিক্ষক সাইফুদ্দিন কাজলের পদত্যাগ এবং বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় ছাত্রছাত্রীরা। প্রধান শিক্ষক নাসির উদ্দিনকে পিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার মাসুম বিল্লাহ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনাস্থলে পৌঁছান। পরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ক্লাসে ফিরে যায় শিক্ষার্থীরা। অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তদন্ত কর্মকর্তা এখানে আসবেন, তার সাথে আপনারা বসবেন, বসে আপনাদের অবগত বিষয়গুলো আছে এগুলো জানাবেন, যে প্রমাণও কাছে ওনাকে দিবেন। আমি প্রত্যাশা করি উনি একজন ক্যাডার অফিসার, উনি যথাযথভাবে এটা তদন্ত করবেন। ঝালকাঠিতে কেন্দ্রীয় কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়ম, বিশৃঙ্খলা ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন চাকরি প্রত্যাশীরা। অভিযোগ করেন, বরিশাল বিভাগের 6 জেলা থেকে 60 জন কারারক্ষী নিয়োগ দেওয়ার কথা ছিল। সকালে চাকরি প্রত্যাশীরা জেলা কারাগার চত্বরে লাইনে দাঁড়ালে তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। সেই সাথে শিক্ষা সনদ ও প্রবেশপত্র ছিঁড়ে ফেলার অভিযোগও করেন তারা। এই ঘটনার খবর সংগ্রহ করতে গেলে যমুনা টিভির ক্যামেরা ভেঙে ফেলে জেলা কারাগারের কারারক্ষীরা। আমি পুলিশ কনস্টেবলের টিকছি, আমার 20 তারিখ রিটার্ন পরীক্ষা, আমি সেনাবাহিনী টিকছি, হাইট পাসপোর্ট 8। এই যে আমার ঢোকার সময় বাদ দিয়ে দিয়েছে হাইটের কারণে। এখানে অযোগ্যদের নিচে কিন্তু যোগ্যদের নেওয়া হচ্ছে না, এখানে টাকার বিনিময়ে ব্যবসা হচ্ছে চাকরির নামে। তারা বাছাই করে তাদের নিজের মতো চয়েস করে লোক নিছে, কিন্তু আর যাদের চয়েস হলে তাদের দিয়ে বাতিল করে দেওয়া হয়েছে। নরসিংদীতে 2 গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। সকালে রায়পুরা উপজেলার নজরপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্ব চলছিল উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে। ভোরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় সাইফুল নামের একজন নিহত হন।
আহত হয় উভয় পক্ষের কয়েকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মশার উৎপাতে অতিষ্ঠ খুলনা নগরবাসী। শহরের প্রতিটি এলাকার ডোবা নালায় বেড়ে উঠছে ময়লা আবর্জনায় মশার আশ্রয়স্থল হয়ে উঠেছে খুলনা নগরী। অথচ মশার প্রজনন রোধে চোখে পড়ার মতো উদ্যোগ নেই দায়িত্বরতদের। কেবল ধোঁয়া ছড়িয়েই সারছে দায়। খুলনা নগরীর গা ঘেঁষে বয়ে চলা মৃতপ্রায় ময়ূর নদ দখল দূষণে ভরাট। চারদিকে ময়লা আবর্জনা, মশার বংশবিস্তারের জন্য আদর্শ পরিবেশ। শহরের ২৪ নং ওয়ার্ডের বাগমারা খালের অবস্থা আরও ভয়াবহ। মশার বাসস্থান ধ্বংসে নেই কোনো উদ্যোগ। এসব ভাগাড়ে লার্ভা কিংবা উড়ন্ত মশা নিধনে সিটি কর্পোরেশনের কোনো পদক্ষেপ নেই। সিটি কর্পোরেশন থেকে কোনো লোকের দিকে আসে না যে মশা মারার ওষুধের দিকে দেয় না। পরিচ্ছন্ন কর্মীরা তারা সঠিকভাবে যদি ড্রেনেজ ব্যবস্থাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাহলে আমরা মনে হয় মশার হাত থেকে রেহাই পাবো। মশাই ওষুধ দেন না, অথচ মশাই খাচ্ছে, আপনার ধোঁয়া মারিয়ে চলে যাচ্ছে। আগে আমরা যখন অ্যারোসল একটা ইউজ করতাম সেখানে এখন 3টা অ্যারোসল ইউজ করেও আমরা কুলাতে পারতেছি না। ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে এই মৌসুমে। মশার কামড় থেকে বাঁচতে দিনের বেলায়ও থাকতে হচ্ছে কয়েল জ্বালিয়ে বা মশারির ভেতরে। মশারির ফাঁকা থেকে ছোট ছোট মশা ঢুকে আমাদের কামড়াচ্ছে, তাই কয়েল ধরে আমাদের পড়াশোনা করা লাগতেছে। দুপুরের টাইমে যাই দেখেন আমাদের বাসা মশাই, দিনেও গোলাপ জ্বালাই থাকতে হয়। গোলাপে অনেক সময় মশা যায় না, অতিষ্ঠ হয়ে যাচ্ছে মশার জন্য। ডেঙ্গু একটু পানির মতন দিয়ে দেয়, সম্পূর্ণ মশা আমাদের বাড়ি চলে আসে। আমরা বলি আমাকে বাড়ির ভিতরে তারা আসে না, আমাকে মানা। পুরা মোবিল, কেরোসিন, ডিজেল এই দিয়ে ওরা মেডিসিন বানায়, তাই মেরে দিয়ে দেয়, এতে মশা যায় না। মশা নিধনে সিটি কর্পোরেশনের উদ্যোগ বাড়াতে মশারি নিয়ে মিছিল করেছে অতিষ্ঠ নগরবাসী। ধূপ ও কয়েল জ্বালিয়েও মিছিলে গেছেন অনেকে। মশা থেকে বাঁচার জন্য আমরা মশারির ভিতরে ঢুকছি যাতে আমরা একটু বাঁচতে পারি। মশার ফলে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ নানা রকম জ্বর হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সিটি কর্পোরেশনের মশার উপদ্রব ঠেকাতে ব্যর্থ হয় তাহলে আমরা নগর ভবন ঘেরাও সহ কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। সিটি কর্পোরেশন কর্মকর্তারা বলছেন মশার প্রজনন নিয়ন্ত্রণে ফগার মেশিনের পরিবর্তে কালো তেলের ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে। কালো তেল দেওয়া দরকার, এটা আমরা এটার কার্যক্রম চলছে, এটা টেন্ডারে হয়তো আরো এটার উপর বেশি জোর দেওয়া হবে। স্প্রে করতে গিয়ে একটু আমাদের জনগণ সংকট হচ্ছে, ওই এলাকার লোকজন নিয়োগ করব, তারা স্প্রেতে সহায়তা করবে ওই এলাকাটাতে যাতে মশার উপদ্রব কাঙ্ক্ষিত মানে সহনীয় পর্যায়ে চলে আসে। মশা নিধনে নগরীর ৩১টি ওয়ার্ডে প্রতিদিন শতাধিক কর্মী কাজ করছেন। এই খাতে চলতি অর্থবছরের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি টাকা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সুন্দরবনের শিবসা নদী তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ডাকাত করিম শরীফ বাহিনীর 2 সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। সকালে পিসিজি মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের চিফ স্টাই অফিসার কমান্ডার সঞ্জীব কুমার দে এসব তথ্য জানান। বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে শিবসা নদী সংলগ্ন আদাছগি এলাকায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় 2টি একনলা বন্দুক, একটি শটগান, একটি খেলনা বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ দেশি বিদেশি অস্ত্র, 28টি মোবাইল এবং 2টি কাঠের নৌকা উদ্ধার করা হয়। আটক করা হয় ডাকাত করিম শরীফ বাহিনীর 2 সহযোগী সাদ্দাম খান এবং আব্বাস মোল্লাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিল আটককৃতরা। ভোলায় বাস ও সিএনজি অটোরিকশা শ্রমিকদের মধ্যে মারামারির জেরে 3 দিন পর ধর্মঘট তুলে নিয়েছে বাস শ্রমিক ইউনিয়ন। দুপুরে শুরু হয় বাস ও মিনি বাস চলাচল। 5টি রুটে ছেড়ে যেতে শুরু করে বাস। এর আগে সকাল থেকে দফায় দফায় মহাসড়কে বিক্ষোভ করে শ্রমিকরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় তারা। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সভা করেন বাস ও সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতারা। সেখানে দুপক্ষের সমঝোতায় ধর্মঘট তুলে নেওয়া হয়। গত রোববার সন্ধ্যায় বাংলাবাজার এলাকায় গাড়ি সাইড দেয়াকে কেন্দ্র করে বাস ও সিএনজি ও শ্রমিকদের মধ্যে মারামারি হয়। এর জের ধরে ওই দিন সন্ধ্যা থেকে বাস মিনি বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। কুড়িগ্রামে শত্রুতার জেরে বেড়েই চলেছে ফসলহানি। গ্রাম্য রাজনীতি বা ভিলেজ পলিটিক্সের শিকার হয়ে আর্থিক লোকসান, গবাদি খাদ্য নষ্ট হবার পাশাপাশি রাষ্ট্রেরও ক্ষতি হচ্ছে। সঠিক তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
প্রখর রোদে ঘাম ঝরানো শ্রমের ফসল, আর কদিন পরেই সেই পাকা ধান ছিল ঘরে তোলার কথা। কিন্তু রাতের আধারে কৃষকের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই মুন্সিপাড়া গ্রামের কৃষক ফারুক ইসলাম পৈতৃক সূত্রে পাওয়া 55% জমিতে বোরো আবাদ করেন। গত 12 এপ্রিল একদল দুর্বৃত্ত জমিতে আগাছানাশক বিষ ছিটিয়ে পুরো জমির ফসল নষ্ট করে। একদিকে ফসলের ক্ষতি আর একদিকে ঋণের বোঝা। দুর্বৃত্তরা আমার মোটরটা সিস্টেমটা পর্যন্ত তুলে নিয়ে যাওয়ার পরে ভুঁইয়ের মধ্যে বিষ মারছে। এখন কিস্তি চালাই কি দি খাই কি, এখন তো মনে করেন অভিযোগ দিছি থানায় কোর্টে, কোনো বিচার এখনো পাই নাই। বাইরের মানুষের আবাদও কিছু ক্ষতি হয়ে গেছে, তারা কাউকে চাল করে, আমাদের উপায় নাই তো। রাজারহাটের সোলাগাড়ি গ্রামের দরিদ্র কৃষক হাবিবুর রহমানেরও মাথায় হাত। অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে 25 এপ্রিল আগাছানাশক দিয়ে তার জমির ফসল নষ্ট করে প্রতিবেশী রহিদুল। 40% ধানের জমি পুড়ে দিয়েছে, যাতে মনে করেন যে 50 মণ ধান মানে 60,000 টাকার মতো আর কি ক্ষতি সাধন করছে। আমরা এই যে আবাদগুলো করছি, এই যে ধ্বংস করে দিল রহিদুলে, এখন আমরা খাবো কি? তবে এমন অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত প্রতিবেশী। আমার ভিডিও চিত্রও আছে, আমি যে জমি ধান লাগাইছি। জি স্যার, আমার দলিলও আছে স্যার। জলে দিলে হাবিবুরও জলে দিছে, আমি গাছি ধান, আমার তো ভিডিও আছে। পূর্ব বিরোধ কিংবা গ্রামীণ বিবাদের জেরে ফসলের ওপর এমন ক্ষোভ ঝাড়ার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রাও। ফসলহানির মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হলে অপরাধ কমবে বলে আশা সংশ্লিষ্টদের। জায়গা জমিনে গন্ডগোল থাকতে পারে, এটা মানুষের মধ্যে আছে, কিন্তু ফসলগুলো যে নষ্ট করা, এটার সঠিক বিচার হোক। এই ক্ষেত নষ্ট করছে, এটা তো সকারের ক্ষতি, এটা দেশের ক্ষতি। এই পকালি খাইলে, গরু ছাগল খাইলে সেটা হাতে ক্ষতি। কারিগণ অভিযোগ করছেন থানায়, নিকটস্থ থানায়, তো সেখানে তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে এটা বিচার কাজ সম্পন্ন করা উচিত। এমন কয়েকটি ঘটনায় চলতি বোরো মৌসুমে উলিপুর, রাজারহাট ও ভুরুঙ্গামারীর 150 শতক জমির আধা পাকা ধান নষ্ট হয়েছে। চারিন অর্নি, যমুনা নিউজ। বাজারে এসেছে সাতক্ষীরার আম। প্রথম ধাপে গাছ থেকে সংগ্রহ করা হচ্ছে গোপালভোগ, গোবিন্দভোগ সহ স্থানীয় জাতের আম। এরপরই গোটা বাজার আমে সয়লাভ। 400 কোটি টাকার আম বিক্রির আশা করছে কৃষি বিভাগ। কাঁঠালের বদলে আমকে জাতীয় ফল করার দাবি জেলা প্রশাসকের। স্বাদে অনন্য সাতক্ষীরার আম, সুনাম রয়েছে দেশ জুড়ে। এখানকার আমের স্বাদ নিতে অপেক্ষায় সবাই। কৃষি গবেষণা মতে গাছে এখন পরিপক্ক গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বোম্বাই সহ স্থানীয় জাতের আম। এরই মধ্যে সদরের ফিংড়ি এলাকার বিল্লাল হোসেনের বাগান থেকে শুরু আম সংগ্রহের আনুষ্ঠানিক যাত্রা। কাঁঠাল নয়, আমকে জাতীয় ফল করা যায় বলছেন জেলা প্রশাসক। আসলে কাঁঠালকে জাতীয় ফল বলা হয়, আমার মনে হয় এটাকে চেঞ্জ করা যায় কিনা আমি জানি না, যে কারণ এটা আমকে জাতীয় ফল করা যায়। বাগানে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো ফলন দিয়েছে হিমসাগর। এখন বাজার যদি সিন্ডিকেট না থাকে, গত বছরের তুলনায় যদি রেট পাই, তা আশা করি একটা ভালো রেজাল্ট পাবো। আম সংগ্রহের দিনে শহরের সুলতানপুর বাজার আমেজ সয়লাভ। প্রতিমন আম বিক্রি হচ্ছে 1500 থেকে 2500 টাকায়। শুরুতেই পাইকারি ক্রেতার সংকটের কথা বলছেন বিক্রেতারা। এই আমগুলো এখন পাক ধরেছে এবং এই আমগুলো এখন খাওয়ার মতো হয়েছে। বাজারে আজকে কেমন এসেছে? আজকে বাজারে প্রচুর আম এসেছে। গোবিন্দ আম সব 2000-2500 টাকা বিক্রি প্রায়, আর অন্যান্য আম গোপালভোগ 2000, 1800, 1500। মালের দামি গেলে পাইকার কম, মালের রেটও খুব কম। যে পরিমাণ আম আসছে কোনো কাস্টমার নাই। গত বছর এই আমটা প্রথম দিনে আমরা বেচছিলাম হচ্ছে 2500 থেকে 3000, আর আজকে বিক্রি করতেছে 15 থেকে 2000। আশা করা হচ্ছে এবার জেলায় বেচা বিক্রি হবে 400 কোটি টাকার আম। মাঠে তৎপর থাকবে কৃষি কর্মকর্তারা। রাসায়নিক মিশিয়ে বাজারজাত করা যাবে না, স্পষ্ট বার্তা দিলেন ডিসি। আমের যে একটা নির্ধারিত ডেট আছে পরিপক্ক হয়, সেভাবে আমরা তারিখ নির্ধারণ করেছি, ক্যালেন্ডার করেছি। ক্যালেন্ডার মেনে যদি আম খায়, আমাদের ভোক্তারা মানসম্মত আম খেতে পারবে। আমরা এখানে মোবাইল কোড অব্যাহত রাখবো, যাতে কোনো ক্রমেই কোনো আমে কেমিক্যাল বা বিষ মিশ্রিত না করা হয়। আমরা এই অভিযান আমাদের সারা সাতক্ষীরা জেলায় অব্যাহত থাকবে। 20 মে হিমসাগর, 27 মে ল্যাংড়া, 5 জুন গাছ থেকে সংগ্রহ করা যাবে আম্রপালি জাতের আম। কৃষি বিভাগ বলছে জেলায় আম চাষি ও ব্যবসায়ীর সংখ্যা 1 লাখ।
নতুন করে মৌসুমি এ ফল ব্যবসায়ী যুক্ত হবেন আরও অনেকে, যারা কুরিয়ার সার্ভিস সহ বিভিন্ন মাধ্যমে সাতক্ষীরারে সুস্বাদু আম পৌঁছে দিবেন সারা দেশে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসে লিংক অনলাইন পদ্ধতি আবারও সক্রিয় হয়েছে। 3 দিন এই পদ্ধতি বিকল হয়ে পড়ায় আমদানি পণ্যবাহী 1000 ট্রাক পেট্রাপোলে আটকে। ম্যানুয়াল পদ্ধতি সীমিত পরিসরে পণ্য ছাড় করা হয়। গতকাল বিকেলে অনলাইন পদ্ধতি চালু হলে রাতেই 350 ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। সকাল থেকে ট্রাক আসার গতি আরও বেড়েছে। সেন্ডএফ এজেন্টরা জানান, পেট্রাপোল বন্দরে শনিবার থেকে সোমবার বিকেল পর্যন্ত সার্ভার সমস্যার কারণে আমদানি বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়। গতকাল বিকেল 4টার পরে সার্ভার ঠিক হলে আমদানি কার্যক্রম সচল হয়ে ওঠে। বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন জানান, সার্ভার সমস্যা নেই, সকাল থেকেই স্বাভাবিক নিয়মে আমদানি রপ্তানি কার্যক্রম চলছে। ইন্টারনেট সার্ভার কার্যত ব্যাহত ছিল, সেজন্য আমাদের আমদানি রপ্তানি ক্রমশ এই 3 দিন আমরা কমই দেখেছি। পূর্বের তুলনায় অনেক কম আমদানি রপ্তানি। সার্ভারের লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আউট হয়ে যাওয়ার কারণে গত 3-4 দিন যাবত এক্সপোর্ট ইম্পোর্ট অনেকটা ব্যাহত হয়েছে। যেখানে আমদানি হতো 400 গাড়ি, সেখানে এখন 50-60 গাড়ি হয়, যার জন্য সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে, ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়তেছে। 25 বছর ধরে শেকলবন্দি জীবন কাটাচ্ছেন গোপালগঞ্জের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। ঠাঁই হয়নি বাড়িতে, রাস্তার পাশে পাকা জায়গা করে দেওয়া হয়েছে তার জন্য। রোদ, বৃষ্টি, শীত মাথায় নিয়ে সেখানেই দিনরাত্রি যাপন করছে। অথচ এত বছরেও সরকারি কোনো ভাতা বরাদ্দ হয়নি তার নামে। জীবন আটকে আছে শেকলের বাঁধনে। 25 বছর ধরে এভাবেই কাটছে। রোদের উত্তাপ, ঝড় বৃষ্টি বা হোক শীতের তীব্রতা, রাস্তার পাশে 5 ফুট চওড়া 8 ফুট দৈর্ঘ্যের এই পাকা জায়গাতেই পড়ে থাকেন বিমল হালদার। মানসিক ভারসাম্যহীন বিমলের বাড়ি গোপালগঞ্জ কোটালীপাড়ার পূর্বপাড়া গ্রামে। স্বজনরা জানায়, পড়াশোনায় বেশ ভালো ছিলেন বিমল। 1992 সালে এসএসসি পাশ করেন। কলেজে ভর্তির কিছুদিন পর থেকেই গোলমেলে জীবনযাপন। ছেলে সুস্থ হয়ে যাবে এই আশায় বিয়েও দেন বাবা মা। বিয়ের কয়েক বছর পর আবারও শুরু হয় বিমলের অসংলগ্ন আচরণ। পাবনা মানসিক হাসপাতালে ভর্তিও ছিলেন কিছুদিন। সবাই মারতে যায়, এই আমরা জানি। হেসকার আমরা কি দাদা কয়েক থবো না কেন, যদি ঘরে থুই তোর বৌদিকে খিলে মাসি যদি দেয় এইগুলো ভিজু ভিজুতে দেয়, তুমি খায় পাগল মানুষ, মাসি মন তো কবে না কয় মন তো আমি তো ঘর উড়িয়ে দিছি, ওই ঘর ঘর উড়িয়ে দিচ্ছি, এবার ঘর উড়িয়ে দিচ্ছি। বিয়ে শাদির পরেই পাগল হয়েছে, বুঝছেন? হয়েছে ব্রেন শর্ট হয়েছে, ওই আর বউটা চলতে যাওয়ার পরই ব্রেন শর্ট হয়ে গেছে। 2 সন্তানের জনক বিমলের বয়স এখন 50-এর কোঠায়। ছেলের শোকে গত হয়েছেন বাবা মা। স্ত্রী, ছেলে মেয়ে কেউই পাশে নেই। পরিবার চলে যাওয়ার পর একেবারেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বিমল। শেষ ভরসা বড় ভাই জগদীশ হালদার। ভাইয়ের চিকিৎসায় সহায় সম্বল তেমন কিছুই অবশিষ্ট নেই তার। প্রতিবেশীদের বাড়িঘর ভাঙচুর, যাকে তাকে মারধর হয়ে ওঠে নিত্যদিনের অভিযোগ। এরপরই বাড়ির বাইরে রাস্তার পাশে ঠাঁই হয় বিমলের। সবার নিরাপত্তায় তাকে বাধা হয় শেকল তালার বাঁধনে। যে সময় বিয়ে হয়েছে ওই সময় আরো দেখছে এতটুক প্যান পরা ক্লাস 5-এ পড়ে, পড়াশোনা করছে ভালোই, কোনো প্রাইভেট পড়ে নাই, ভর্তি ক্লাসেই পাস করছে। মা মারছে গলায় দড়ি দিয়ে, মাই শাকসের মারে ধরে সহ্যনগরকে মারছে, বাবাও স্ট্রোক করে মারা গেছে এর জ্বালায়। পাবনা নিছি 3 বার, ভারতও নিছি, ঢাকা নিছি, বরিশাল নিছি, এর জ্বালায় আর সব বিষয় সম্পত্তি যা ছিল সম্পূর্ণ খরচ করে গেলাইছি। এখন আর কিছু নাই। এখন তোমাতে আমাকে ওই মেম্বার চেয়ারম্যান আছে, কত কইলাম যে ওর একটা ভাতা করিয়ে দাও, আপনি জিজ্ঞান কোনো মাইসে এখন তোমার পারলো না ওর টাকা ভাতা করতে। শেকল যেন নিয়তি বিমলের। তবে সুচিকিৎসায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেন বিমল, এখনো আশা পরিবার ও স্থানীয়দের। সাবরিনা লিজা, যমুনা নিউজ।